আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে ইকোনমিক সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মুদ্রাস্ফীতি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন মুদ্রাস্ফীতির নির্ণয় এর প্রায় অধিকাংশ বছরেই এই চ্যাপ্টার থেকে এই ধরনের একটা প্রশ্ন আসে এবং এইবারও এই ধরনের প্রশ্ন আসার ব্যাপক সম্ভাবনা আছে। তো আমরা দেখি উদ্দীপকটা। আরিফের দেশে বিগত কয়েক মাস যাবত পণ্যদ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধির ফলে সেখানে ব্যাংক হার বৃদ্ধি, ঋণের রেশনিং, প্রগতিশীল হারে আয়কর আরোপ এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় হ্রাসের ফলে দেশটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাফল্য লাভ করেছে। বিগত 2 বছরে দেশটির বাজার পরিস্থিতি নিম্নরূপ দেওয়া আছে। তিনটা পণ্যের দাম দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে, 2023 সালের দাম, 2024 সালের দাম দেওয়া আছে। তো আমরা দেখি প্রশ্ন কি, মুদ্রাস্ফীতি কি, সরকারি ব্যয় বৃদ্ধি কিভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে। তারপর এখান থেকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে বলছে। আর এখানে কিছু পদক্ষেপ লেখা আছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের। এছাড়া আর কি কি পদক্ষেপ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক নিতে পারে ব্যাখ্যা করো। তাহলে আমরা এগুলার উত্তর দেই। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রাস্ফীতি কি। তো দ্রব্যমূল্য বেড়ে যাওয়া অর্থাৎ অর্থের মূল্য কমে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলে, আমরা এইভাবে লিখতে পারি। অথবা যে কোনো অর্থনীতিবিদের মুদ্রাস্ফীতি সম্পর্কে একটা সংজ্ঞা লিখে দিতে পারি। অথবা এটা বেশ ভালো সংজ্ঞা, শর্ট, আমরা এরকম দিতে পারি। সরকারি ব্যয় বৃদ্ধি কিভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে, তো এটার জন্য একটা এক কথায় উত্তর দিব। তো সরকারি ব্যয় বৃদ্ধির কারণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। তো সরকারি ব্যয় কিভাবে মুদ্রাস্ফীতি বাড়ায়? সরকারি ব্যয় আমরা জানি সামগ্রিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা জানি কি সামগ্রিক চাহিদাতে কি থাকে, সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়। তাহলে সরকারি ব্যয় যদি কি হয়, বৃদ্ধি পায়, তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক চাহিদা রেখা কি হবে, ডান দিকে স্থানান্তরিত হবে। এবং ফলে ভারসাম্য দাম স্তর কি হবে, আগে ভারসাম্য দাম এখানে হলেও এখন বর্তমানে এই যে এইখানে চলে আসছে। ভারসাম্য দাম স্তর বৃদ্ধি পায় অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাহলে আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে দেখাই দিলাম। তাহলে আমাদের কম লিখলেও হবে, এখানে আমরা 2 নাম্বার পেয়ে যাব। তারপরে আমাদের বলছে কি, উপরের সূচি থেকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। তাহলে এখানে আমি সবসময় বলি কি একটা এক কথায় উত্তর দেওয়ার জন্য, কিন্তু এখানে যেহেতু আমরা এখন এইখানে এক কথায় উত্তর কি দেওয়া যায়, মুদ্রাস্ফীতির ডেফিনেশন আমরা দিতে পারি, কিন্তু ক নাম্বারেই কিন্তু আমরা মুদ্রাস্ফীতির ডেফিনেশন দিয়ে দিছি। তাহলে এখানে আর এটা আসলে দেওয়া উচিত না। এই জন্য আমি কি করছি, জাস্ট মুদ্রাস্ফীতির সংজ্ঞা, আমি জাস্ট মুদ্রাস্ফীতির সূত্রটা লিখে দিছি, সূত্রটা লিখছি। এবং পিএন দ্বারা কি বোঝায়, পি0 দ্বারা কি বোঝায়, কিউ0 দ্বারা কি বোঝায়, এটা আমি লিখে দিলাম। কিউ0 জানি বৃত্তি বছরের পরিমাণ, পি0 বৃত্তি বছরের দাম, আর পিএন হচ্ছে নিউ প্রাইস, পিও হচ্ছে ওল্ড প্রাইস। আচ্ছা, তারপরে মুদ্রাস্ফীতি নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করি আমরা। এই মানগুলা দেওয়া আছে, পরিমাণ কিউ0, মানে পরিমাণ এখানে দেওয়া নাই, কিন্তু আমরা যদি দেওয়া না থাকে তাহলে এটার ভিত্তি বছরেই ধরবো কিউ0। আর ওল্ড প্রাইস 2023 সালের দাম, ভিত্তি বছরের দাম, এটা হচ্ছে পি0। আর বর্তমান দাম হচ্ছে পিএন। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি লাগবে, পিএন কিউ0 আর পি0 কিউ0 লাগবে। তাহলে পি0 কিউ0 আর পিএন কিউ0। পি0 কিউ0 কি, যে ভিত্তি বছরের দাম এর সাথে ভিত্তি বছরের পরিমাণ আমরা কি করব, গুণ করব। অর্থাৎ লবণ 3 কেজি ক্রয় করি আমরা, 2023 সালে দাম ছিল 30 টাকা, তাহলে 2023 সালে লবণের পিছনে আমার খরচ হইতো 90 টাকা। চাল কিনতাম 4 কেজি, দাম ছিল 50 টাকা, তাহলে চালের পিছনে খরচ হইতো 4 5 200 টাকা। আটা কিনতাম 8 কেজি, দাম 40 টাকা, তাহলে মোট আটার পিছনে খরচ হইতো 320 টাকা। তাইলে আমরা দেখলাম সামেশন পি0 কিউ0, অর্থাৎ ভিত্তি বছরে আমার সর্বমোট কত টাকা খরচ হইতো এই পণ্যগুলা কিনতে, 610 টাকা। এই আমরা তিনটা সংখ্যা কি করলাম, যোগ দিলাম। এখন আমরা একই কাজ করব বর্তমান বছরের জন্য, মানে বর্তমান দামের সাপেক্ষে আমার কত টাকা খরচ হয়। বর্তমানে লবণের দাম 40 টাকা, তাহলে 3 কেজি লবণের পিছনে আমার 120 টাকা খরচ হবে। চালের দাম 60 টাকা, তাহলে 4 কেজি চালের জন্য 424, 240 টাকা খরচ হবে। আটার দাম 50 টাকা, 8 কেজি আটার জন্য আমার 400 টাকা খরচ হবে। তাহলে আমার মোট খরচ, বর্তমানে মোট খরচ হচ্ছে 800। অর্থাৎ এই পরিমাণ লবণ, চাল, আটা কিনতে আমার
2023 সালে 610 টাকা খরচ হইতো, কিন্তু একই পরিমাণ পণ্য কিনতে আমার 2024 সালে 800 টাকা খরচ হয়। এখন জাস্ট সূত্রতে আমরা কি করব, মানগুলা বসাই দিব। সামেশন পি এন কিউ জিরো 800, 800 বসাইলাম, সামেশন পি জিরো কিউ জিরো 610 বসাইলাম, সামেশন পি জিরো কিউ জিরো 610 বসালাম, আর মাল্টিপ্লাইড বাই 100। এখন আমরা কি 800 থেকে 610 মাইনাস করলে 190, 190 কে 610 দ্বারা ভাগ করলাম, তারপর 100 দ্বারা গুণ করলাম, একসাথে লিখে ফেললাম 31.15%। তাহলে আরপিএর দেশে 2024 সালে মুদ্রাস্ফীতি ছিল 31.15%। এখন আমাদের ঘ নাম্বার প্রশ্ন ছিল, উদ্দীপকে উল্লিখিত উপায় ব্যতীত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার কি কি পদক্ষেপ নিতে পারে। তাহলে এখানে কি কি এখানে কিছু পদক্ষেপ কিন্তু তারা দিয়েই দিছে। যেমন হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি, ঋণের রেশনিং, প্রগতিশীল হারের আয়কর আরোপ, অনুৎপাদনশীল খাতে ব্যয় হ্রাস। তো এইগুলা আছে, এইগুলা ছাড়া আর কি কি। তো আমরা দেখি, উদ্দীপকে উল্লিখিত উপায় ব্যতীত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার আর্থিক নীতি, রাজস্ব নীতি এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণের আরো কিছু পদক্ষেপ নিতে পারে। আমরা জানি 3 ধরনের পদ্ধতি আছে। তো আর্থিক নীতির মধ্যে কি কি নিতে পারে, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি ছাড়াও খোলা বাজারে ঋণপত্র বিক্রয় এবং নগদ জমার অনুপাত বৃদ্ধি করতে পারে। তো খোলা বাজারে ঋণপত্র বিক্রি করলে কি হয়, খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করলে বাণিজ্যিক ব্যাংক এবং জনগণ হাতে থাকা নগদ অর্থ দিয়ে ওইসব ঋণপত্র কিনে নেয়। এতে অর্থের যোগান হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। নগদ জমার অনুপাত বৃদ্ধির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা হ্রাস পায় এবং অর্থের যোগান কমে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। যেহেতু অর্থের যোগান কমে যায়, তাহলে জিনিসপত্রের দাম কি হবে, কমে যাবে। রাজস্ব নীতি, তো রাজস্ব নীতিতে কি বর্তমানে তারা কি বলে দিচ্ছে, প্রগতিশীল হারে আয়কর। প্রগতিশীল মানে হচ্ছে প্রগ্রেসিভ, প্রগ্রেসিভ মানে ক্রমবর্ধমান হারে। যাদের আয় বেশি তাদের ট্যাক্সও বেশি, ট্যাক্স রেট বেশি। তাহলে ট্যাক্স রেট বেশি হইলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়, আমরা জানি। এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় হ্রাস করছে, সরকারি ব্যয় কমানোর মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। সামরিক চাহিদা কমবে, জিনিসপত্রের দাম কমবে। এইগুলা ছাড়া আর কি পদক্ষেপ নিতে পারে সরকার, পরোক্ষ কর কমাইতে পারে, যেমন ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স কমানোর মাধ্যমে উৎপাদনকারীর খরচ কমে যায়। যেহেতু উৎপাদন খরচ কমবে, তাহলে জিনিসপত্রের দাম কি হবে, কমবে এবং মুদ্রাস্ফীতি কি হবে, নিয়ন্ত্রিত হবে। এছাড়া কিছু প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কার্যক্রম আছে, যেমন দাম সীমা নির্ধারণ করে দেওয়া। যে অনেক সময় বাংলাদেশ সরকারও কি করে, দাম সীমা নির্ধারণ করে দেয় যে সয়াবিন তেলের দাম সর্বোচ্চ 190 টাকা, এর বেশি দামে বিক্রি করা যাবে না। মজুরি নিয়ন্ত্রণ, মজুরি মজুরি যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদন খরচ বাড়বে, মানে শ্রমিকের বেতন যদি বেড়ে যায় তাহলে কি হবে, উৎপাদন খরচ বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। তাহলে যে কোনো উপায়ে মজুরি, এটা শুনতে খারাপ লাগলেও এটা একটা পদ্ধতি, যাতে শ্রমিকরা আন্দোলন করলেও মজুরি খুব বেশি না বাড়ানো লাগে। মজুরি বাড়ালে মুদ্রাস্ফীতি বাড়বে। উৎপাদন বৃদ্ধি, উৎপাদন বাড়ানোর মাধ্যমে বাজারে পণ্য সরবরাহ বাড়বে, যোগান বাড়বে, জিনিসপত্রের দাম কমবে। মজুদ নিয়ন্ত্রণ, অনেক সময় যে সিন্ডিকেটের মাধ্যমে, স্টক করার মাধ্যমে জিনিসপত্রের দাম বেড়ে যায়। তাহলে সরকার অভিযান চালাইতে পারে, যেখানেই দেখবে মজুদ করা হয়েছে পণ্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এবং এর মাধ্যমে মজুদ নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকবে, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে। আমদানি বৃদ্ধি, জিনিসপত্রের দাম কেন বাড়ে, আমার দেশে শর্টেজ, ওই পণ্য নাই দেখিতে জিনিসপত্রের দাম বাড়ে। তো আমরা যদি বিদেশ থেকে এই পণ্যটা নিয়ে আসি তাহলে দাম কি হবে, কমে যাবে। ফটকা কারবার নিয়ন্ত্রণ, এইসব পদক্ষেপেও কি হবে, কার্যকর হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে যদি আমরা লিখি, এখানে আমরা 10-এ 10 নম্বর পাবো। তাহলে আশা করি তোমরা এইভাবে লিখতে পারবা।